প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক সময় খেয়াল করছো, তোমাদের বাড়ির আশেপাশে অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখতে পাও। অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন বলতে আমরা বুঝি যে যারা শারীরিক এবং মানসিক দিক থেকে অসুবিধাগ্রস্ত আছে তাদের। তো ঠিক সেরকমই তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে একটি বিষয়, এই সুবিধাবঞ্চিত একটা ছেলেকে নিয়ে একজন নাট্যকার লিখেছেন। আচ্ছা, তোমাকে বলতে পারো সেই গল্পটির নাম কি? হ্যাঁ, সেই ছেলেটি, গল্পটির নাম বা সেই নাটিকার নাম সেই ছেলেটি। সেই ছেলেটি, সেই ছেলেটি, সেই ছেলেটি, এই নাটিকাটা যে নাট্যকার লিখেছেন, ইনি বাংলাদেশের একদম স্বনামধন্য নাট্যকার, অভিনেতা এবং নাট্য নির্দেশক। তোমাকে বলতে পারবে সেই ছেলেটি নাট্যকারের নামটা? হ্যাঁ, আমি লিখছি। সেই ছেলেটি নাট্যকারের নাম মামুনুর রশিদ। নাট্যকার মামুনুর রশিদ। নাট্যকার মামুনুর রশিদ। নাট্যকার মামুনুর রশিদ এমন একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের নাট্য অঙ্গনে এমন জায়গা নাই যেখানে তার পদচারণা নাই। তিনি একাধারে নাট্যকার, নাট্য অভিনেতা এবং নাট্য নির্দেশক। আজকে আমরা নাট্যকার মামুনুর রশিদের জীবনী নিয়ে এখন একটু আলোচনা করব। নাট্যকার মামুনুর রশিদ জন্মগ্রহণ করেন 1948 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে তিনি যে জেলায় জন্মগ্রহণ করেন, তোমাকে বলতে পারবে নাট্যকার মামুনুর রশিদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? টাঙ্গাইল জেলায়। জন্মস্থান টাঙ্গাইল জেলা। নাট্যকার মামুনুর রশিদ তার জীবনে অনেক নাটক তিনি লিখেছেন। এরকম কয়েকটা উল্লেখযোগ্য নাটকের নাম এখন আমরা লিখব। উল্লেখযোগ্য নাটক: ওরা কদমালী, ওরা আছে বলেই, ওরা আছে বলেই, ইবলিশ এবং গিনিপিগ। ইত্যাদি ইত্যাদি। এখন আমরা মোটামুটি জানলাম নাট্যকার মামুনুর রশিদের জীবনী তথ্যচকের মাধ্যমে। জন্মগ্রহণ করে 1948 খ্রিস্টাব্দে, জন্মস্থান টাঙ্গাইল জেলায়। তার উল্লেখযোগ্য নাটক ওরা কদমালী, ওরা আছে বলেই, ইবলিশ এবং গিনিপিগ। এখন আমরা নাট্যকার মামুনুর রশিদ যে ছেলেটিকে নিয়ে এই নাটিকাটি লিখেছেন, এই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। সেই ছেলেটি মামুনুর রশিদের একটি নাটিকা। এই নাটিকায় আর্য নামে একটি ছেলে এখানে আছে, যে সুবিধাবঞ্চিত শিশু, অর্থাৎ
শারীরিকভাবে প্রতিবন্ধী। এই ছেলেটি সপ্তম শ্রেণীতে পড়ে। তার 3 জন সহপাঠী আছে। তারা 3 বন্ধু, আরজু, সোমেন এবং সাবু। তারা প্রতিনিয়ত স্কুলে যায়, কিন্তু স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে দেখা যায় আরজু হাঁটতে পারে না। যখন সে হাঁটতে পারে না, অনেক সময় সে রাস্তায় বসে পড়ে। তখন তার সহপাঠীরা তাকে সঙ্গে নিয়ে যেতে চায়। অনেক কষ্ট করে অনেক সময় সে স্কুলে পৌঁছায়। আর যখন স্কুলে পৌঁছায়, এই আরজুর জন্য তার সহপাঠীদের অনেক সময় দেরি হয়ে যায়। আর দেরি হয়ে যাওয়ার ফলে স্কুলে পৌঁছানোর পর শিক্ষকরা অনেক সময় বকাঝকা করে। ঠিক এরকম একদিন আরজু যখন স্কুলে যাচ্ছে, হঠাৎ করে তার পাটা অবশ হয়ে আসে। আরজু আর হাঁটতে পারে না। তখন তার সহপাঠী সোমেন এবং সাবু তাকে রেখে স্কুলে চলে যায়। কোনো উপায় না পেয়ে আরজু ওখানেই বসে থাকে। আরজু যখন বসে থাকে, তখন রাস্তা দিয়ে একজন আইসক্রিমওয়ালা তখন হেঁটে যাচ্ছিল। আইসক্রিমওয়ালা আরজুকে জিজ্ঞেস করে, তুমি স্কুলে যাবে না? আরজু তখন বলে, আমি তো হাঁটতে পারছি না। বেশ কিছু সময় আইসক্রিমওয়ালা তার সঙ্গে কথা বলে। একটা পর্যায়ে আইসক্রিমওয়ালাও চলে যায়। আরজু ওখানে বসে থাকে। এরপর কিছুক্ষণ পর এক হাওয়াই মিঠাইওয়ালা ওই রাস্তা দিয়ে যায়। সেও দেখে যে আরজু ওখানে বসে আছে। সেও কিছুক্ষণ আরজুর সাথে কথা বলে। কথা বলার পর সেও এক সময় চলে যায়। আরজু সেই রাস্তার পাশে আম গাছটার নিচেই ওখানে বসে থাকে। অনেকক্ষণ বসে থাকার পর সে তখন বসে পড়ে অনেক পাখি আশেপাশে ঘোরাফেরা করে। সে পাখিদের সাথে কথা বলে। সে কল্পনা করে আকাশকে নিয়ে, সে আকাশের সাথে কথা বলে এবং পাখি এবং আকাশকে সে বলে, তোমরা যদি আমাকে একটু তোমাদের ডানার ভর করে উড়ায় নিয়ে যদি আমাকে স্কুলে নিয়ে যেতে পারতে, তাহলে আমার খুব ভালো হতো। এই যে একটা শিশু অসুবিধার জন্য সে স্কুলে যাইতে পারে না, সে ওখানে বসে অনেক সময় কাটায়। তার সহপাঠীরা স্কুলে চলে যায়। সে সময় স্কুলের একজন শিক্ষক, যার নাম লতিফ স্যার, সোমেন এবং সাবুকে জিজ্ঞেস করে যে আরজু আজকে স্কুলে আসেনি কেন? তারা বলেছে, স্যার আরজু স্কুলে আসছিল, কিন্তু হঠাৎ করে পথে তার পায়ে ব্যথা হয় এবং সে পথেই বসে পড়ে। সম্ভবত সে হয়তো ওখানে আছে। তখন স্কুলের শিক্ষক লতিফ স্যার তাদের কাছ থেকে কথাটা শুনে সোমেন এবং সাবুকে সঙ্গে নিয়ে আরজুর খোঁজে বের হয়। আরজু যেখানেই স্কুলে আসার পথে বসেছিল, স্যার সঙ্গে নিয়ে তাদের সেখানে যে দেখে আরজু সেখানে বসে আছে। সে যে দেখে স্যার এবং তার সহপাঠীরা আরজু ওখানে বসে পড়ে কাঁদছে। তখন লতিফ স্যার আরজুকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে? তোমার ভয়ের কোনো কারণ নাই। তখন আরজু স্যারকে বলে যে স্যার আমি মাঝে মধ্যে হাঁটতে পারি না, আমার পায়ে ব্যথা। তখন শ্রদ্ধেয় শিক্ষক লতিফ স্যার আরজুর পাটা দেখতে চায়। স্যার লক্ষ্য করে আরজুর পাটা চিকন। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, রোগের কারণে হয়তো এটা হয়েছে। এই তথ্যটা আরজুর মা কিন্তু জানত। ছোটবেলায় আরজু একবার অসুখে পড়ে এবং অসুখে পড়ার পর তার শারীরিকভাবে এই সমস্যার দেখা দেয় এবং এই সমস্যার কথা চিন্তা করে আরজুর মা মাঝে মধ্যে একলাই কান্নাকাটি করে। তো যা হোক, শিক্ষক তখন আরজুকে সঙ্গে নিয়ে সে স্কুলে আসে এবং তার কিভাবে তার চিকিৎসা করা যায় সেই পরামর্শ এবং শিক্ষক লতিফ স্যার সেই ব্যবস্থা গ্রহণ করে। তো ঠিক এরকম অনেক ছেলেমেয়ে আছে যারা শারীরিক এবং মানসিক দিকে
অসুবিধার ভিতর আছে, সমাজের স্বাভাবিক যে সুবিধা এর থেকে বঞ্চিত। তোমাদের অনেক সহপাঠী আছে যারা এরকম শারীরিক ও মানসিক দিক থেকে প্রতিবন্ধী। একজন শিক্ষক যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার সহপাঠীরা প্রথমে বুঝতে পারেন নাই, পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তারাও তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এভাবে যদি আমরা সমাজের সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের পাশে দাঁড়াই, তাহলে সমাজটা অনেক সুন্দর, অনেক ভালোভাবে সমাজটা পরিচালিত হবে। ঠিক আমাদের নাট্যকার মামুনুর রশিদ তার নাটিকার মাধ্যমে সুন্দরভাবে সমাজের একজন সুবিধাবঞ্চিত ছেলেকে নিয়ে তার সেই ছেলেটি নাটিকাটি তিনি লিখেছেন। তো যাই হোক, আমরা মোটামুটি নাট্যকার মামুনুর রশিদের সেই ছেলেটি যে নাটিকা, এই নাটিকার মূল মর্মকথা আমরা বুঝতে পারলাম, আমরা উপলব্ধি করতে পারলাম। আমরা যখন কোনো ছোট বাচ্চাদের ছেলেমেয়েদের এরকম সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের যখন দেখতে পাবো, আমরা নিশ্চয়ই বা তোমরা নিশ্চয়ই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটা আমাদের মানবিক দায়িত্ব। তো যাই হোক, এখন আমরা এই সেই ছেলেটি যে নাটিকা লিখেছেন মামুনুর রশিদ, এই নাটিকাটি পড়তে গেলে আমরা কিছু নতুন শব্দ এখানে পাবো, যে শব্দের অর্থ আমরা হয়তো অনেক সময় জানি না। সেরকম দু একটি শব্দের অর্থ আমি এখানে লিখব। দৃশ্য। একটি নাটক লিখতে গেলে অনেক কিছুর বিষয় নিয়ে একটা নাটক লেখা হয়। ঠিক এই দৃশ্য বলতে, এই নাটিকা ভিতরে অনেক সময় দৃশ্য থাকে। এই দৃশ্যটা বলতে আমরা বুঝি এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলে। দৃশ্য শব্দের অর্থ হচ্ছে নাটকের ভিতরে অনেক ঘটনা থাকে, এর এক একটি ঘটনাকে বলা হয় দৃশ্য। এক একটি ঘটনাকে বলা হয় দৃশ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দৃশ্য শব্দের অর্থ আমরা বুঝতে পারলাম, এক একটি ঘটনাকে বলা হয় দৃশ্য। এটা সাধারণত নাটকেই হয়ে থাকে। তারপর আরেকটি শব্দের অর্থ আমরা এখানে জানি, মতলব। মতলব মতলব শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য বা ফন্দি। উদ্দেশ্য বা ফন্দি। মতলব শব্দ আমরা খারাপ অর্থে অনেক সময় শব্দটা ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই ছেলেটি গল্পের দুইটা শব্দের অর্থ আমরা এখানে জানতে পারলাম। একটা হচ্ছে দৃশ্য, একটি ঘটনাকে বলা হয় দৃশ্য। মতলব শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য বা ফন্দি। আর আরেকটি শব্দ আমি এখানে লিখব, নাটিকা। নাটিকা নাটিকা শব্দের অর্থ হচ্ছে স্বল্প পরিসরে কোনো নাটক। স্বল্প পরিসরে নাটক। স্বল্প পরিসরের নাটক। তো যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কিছু শব্দের অর্থ জানতে পারলাম। এখন আমরা পড়ার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আগামী দিনে তোমাদের যে বাড়ির কাজটা থাকবে, সেই বাড়ির কাজটা তোমরা এখন লিখে নেবে। বাড়ির কাজ। বাড়ির কাজ। বাড়ির কাজ। সেই
ছেলেটি নাটিকার মাধ্যমে নাট্যকার সেই ছেলেটি নাটিকার মাধ্যমে নাট্যকার কি বুঝাতে চেয়েছেন সেটি বর্ণনা করো। এটা তোমাদের বাড়ির কাজ। সেই ছেলেটি নাটিকার মাধ্যমে নাট্যকার কি বলতে চেয়েছেন সেটি বর্ণনা করো। যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাট্যকার মামুনুর রশিদের একটি নাটিকা সেই ছেলেটি, এই নাটিকার মাধ্যমে আমরা মূলত সমাজের সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের সম্বন্ধে তাদের জন্য আমাদের যে করণীয় সেটা আমরা সেই ছেলেটি নাটকের মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম। ঠিক আমাদেরও কিন্তু এরকম অনেক দায়িত্ব কর্তব্য আছে। সমাজের যে সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা দূরে ঠেলে না দিয়ে তাদের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের প্রত্যেকের অবশ্য কর্তব্য। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিনে আবার কথা হবে, দেখা হবে। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।